সিদ্ধির জন্য তোর জীবনটাকে আমি অন্ধকারে ঠেলে দিলাম। বলছেন বাবা? ক্ষমা করতে পারবি তো এই বুড়ো বাপটাকে? কেন এসব কথা বলছেন আপনি? আমার কপালে যা ছিল তা তো হবে, এতে তো আপনার কোনো হাত নেই বাবা। কেন নিজেকে অপরাধী ভেবে নিজেকে এত কষ্ট দিচ্ছেন? মন যে মানে না রে মা। আমার বিবেক যে আমাকে বারবার বলছে কোন অধিকারে তুই এই মেয়েটির এত বড় সর্বনাশ করলি। বাবার একটি সন্তানের সর্বনাশ চায়, আর আমার তো কোনো সর্বনাশ হয়নি। দেবরাজ বাবুর মতো স্বামী পাওয়া এটি আমার ভাগ্যের। আপনার মতো বাবা কজন মেয়ের কপালে জোটে বলুন? আর কালিকাকার মতো একজন স্নেহের মানুষ, এও যে আমার বড় প্রাপ্তি। এই প্রাপ্তিগুলোকে আমি অস্বীকার করি কি করে বলুন? কোন ধাতু দিয়ে তুই তৈরি রে মা, যে এত কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেও এখনো হাসি মুখে দিন কাটাচ্ছিস? নারীদের তৈরি করার সময় ঈশ্বর আর কিছু দিক না দিক সহ্য ক্ষমতাটা দিয়ে পাঠিয়েছেন বাবা। কারণ নারীদের বুকের ভজন কাজে একটা ঢাল, যাতে সব আঘাত সয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, জীবনে শত আঘাত আমাকে আমার প্রতিজ্ঞা থেকে নড়াতে পারবে না। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান, নাহলে আপনার শরীর খারাপ করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার প্রতিটি ঘরে উনি যেন এমনই সব নারীদের জন্ম দেন যারা যে কোনো পরিস্থিতিতে হারতে নয়, শুধু জিততেই জানে। বাবা আসি রে মা। বাবা বলে আমায় ক্ষমা করিস মা, ক্ষমা। বাবা ক্ষমা ক্ষমা করার মতো কোনো ক্ষমতা যে আমার মধ্যে নেই বাবা। জীবনে চলার পথে প্রতিটি ঘাত প্রতিঘাতে আজ আমি নিজেই এক জড় পদার্থে পরিণত হয়েছি, যার কাছে ক্ষমা ঘৃণা করুণা এসবের কোনো অস্তিত্ব নেই। আজ যে আমি এক অনুভূতিহীন জড় পদার্থ বাবা, জড় পদার্থ। ছোট দাদা বাবু, কি করছো কি তুমি এসব? আচ্ছা এত মদ কেউ খায় বলো তো? বেশ করেছো, মদ খেয়েছি। তুমি এখন থেকে ওই মেয়েটার মতো আমাকে জ্ঞান দেবে নাকি? জ্ঞান তো তাদের দেওয়া যায় যাদের জ্ঞান নেওয়ার মতো নিম্নতম ক্ষমতা থাকে। নিজের দিকে একবার তাকিয়ে দেখুন, সে ক্ষমতা এখন আপনার আছে। কিছুদিন আগে মুখ দিয়ে তো রক্ত উঠে পড়ছিল, তারপরেও আজ আপনি বেশ করছিলাম, রক্ত উঠে পড়ছিল। আপনার কি বলেছি না আমার স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না? ছোট দাদা বাবু, কাকে তুমি কি বলছো? ঠিক বলেছি আমি। আপনি এখন যেটা করছেন সেটা ঠিক করছেন না। পাশের ঘরে বাবা শুয়ে রয়েছে, এই চিৎকার যদি ওনার কানে যায় তাহলে ওই মানুষটা ঘুমাতে পারবে। আর এই যে মানুষটা এই বয়সে আপনাকে কাঁধে করে নিয়ে এলো, লজ্জা করে না আপনার? লজ্জা করবে কেন? কালিকা কামাই ছোটবেলায় পিঠে করে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, এখন কাঁধে নিচ্ছে, এটা আবার লজ্জার কি আছে? উনার ধারে খোকা, তাকে নাকি আবার কাঁধে করে নিয়ে ঘুরতে হবে? আয়নায় গিয়ে নিজের চেহারাটা একবার দেখুন। প্রতিদিন রাতে আপনার ভার বহন করতে করতে এবার ওই মানুষটা কি অসুস্থ হয়ে পড়বে? অসুস্থ হবে কেন? আর কালিকা অসুস্থ হলে আমি তাকে ওষুধ খাই আবার সুস্থ করে দেবো। কেন আমার কাছে যাবেন বলুন? ইয়েস, এটা আমার অধিকার। নিজের অধিকার কিন্তু অন্যের উপর চাপাতে বেশ ভালোই পারেন দেখছি। তা অন্যের অধিকারের কথা কতটুকু ভাবেন আপনি? কার কথা ভাবি না? কারণটাই ভাবেন না, না হলে এত রাতে মদ খেয়ে এসে মাতামাতি করতে পারতেন না। তোমরা চুপ করতে বলো, না হবে না। কালিকা তুমি ঘরে যাও। না মানে তুমি একা? আমি তো বললাম তুমি ঘরে যাও। এই বাদরা মদ আমি বন্ধ করছি। বেশ, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। আর চুপ করতে হবে না, এইখানে আমার কাছে চুপচাপ দাঁড়িয়ে কি বলছো কি তুমি? তোমাদের মাঝখানে আমি বাবা থাকতে চাই না। ওর উপধামা যা পারে করুকে, আমি চললাম। বললাম তো তুমি কোথাও যাবে না, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। কালিকার হাতটা ছাড়ুন। না ছাড়বো না। ছাড়ুন বলছি। না ছাড়বো না। ছাড়ুন বলছি। না ছাড়বো না। ছাড়ুন বলছি। অনেকদিন ধরে আপনারা এসব সহ্য করছি, আর নয়। কালিকা আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। আপনি কি আমার অধিকার ফলাতে চাইছেন নাকি? যে অধিকার বোধ মানুষের মধ্যে জন্মায় না, সে অধিকার মানুষ প্রয়োগ করবে কি করে বলুন? আমি একজন অসহায় মানুষকে ক্ষণিকের জন্য বিশ্রাম দিতে চেয়েছি মাত্র। রাতের খাবারটা খেয়ে নেবেন, চলে আসুন। আমি খাবার খাবো না। মদ খেয়ে পেট ভরে গেছে বুঝি? তাহলে কথাটা আগেই বলতে পারতেন, আমি আর খালি পেটে আপনার জন্য অপেক্ষা করে থাকতাম না। কে বলেছিল আমরা অপেক্ষা করে থাকতে? বিবেক, অনুসত্ব, শিক্ষাময় বলেছে। যে বিবেক আপনাকে মিথ্যে বলতে শেখায়, যে মনুষ্যত্ব আপনাকে মানুষের অনুভূতি করে খেলতে শেখায়, যে শিক্ষা আপনাকে ধাপ্পা বাজিয়ে দিয়ে নিজের আঁকের গোছাতে শেখায়। আমি মিথ্যাবাদী, আমি ঠক, আমি জচ্চা। তাই আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে বলেছেন আমাকে, আমার অনুভূতি করে খেলা করেছেন আপনি। বলেছি আপনাকে, আপনার কোন অনুভূতি নিয়ে আমি খেলা করেছি? আমার বাবার কথা ভেবে আপনি আমাকে বিয়ে করেছেন, এটা মিথ্যে নয়? নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা অযোগ্য ব্যক্তিকে নিজের ভাই বলে আমাদের কোম্পানিতে চাকরি পাইয়ে দিয়েছেন, সেটা ঠকানো নয়? দিয়ে কর্মীর কথা বলছেন আপনি, যার অস্তিত্ব শুধুমাত্র একটা খাতায় কলমে বাঁধা, যে অস্তিত্ব শুধুমাত্র আপনার একটা কলমের খোঁজা যে কোনো দিন যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যাওয়া দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সেই মেয়ে
হাতা কান হলো তো সেটা বিয়ে। তাই বুঝি বিয়ের মানে আপনি বোঝেন? বিয়েটা হলো জীবনের এক মস্ত বড় বন্ধন, এক আশা, এক ভরসা, এক ভালোবাসার অঙ্গীকারের স্বীকৃতি মাত্র। আমাদের দুজনের মধ্যে তার কোনো চিহ্নটা রয়েছে কি দেবেন বাবু? এক চিঠি সিঁদুর একজন নারীর জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ হয় তার কোনো ধারণা আছে আপনার? নেই নেই নেই, কারণ আপনাদের মতো বড় লোকদের কাছে সিঁদুরটা শুধুমাত্র খেলা করার বস্তু ছাড়া কিছুই নয়। রূপকথা মেলার জীবন আপনারা যদি মনে করে থাকেন যে নারীদের জীবন নিয়ে খেলতে গিয়ে তাদের জীবন থেকে তাদের অস্তিত্বটা ভুলে দেবেন, তাহলে ভুল করবেন দেবেন বাবু। সাফল্য জীবনের এক অধ্যায়, ঠিক তেমনি প্রতিটা নারীর স্মৃতি সিঁদুর হলো মস্ত বড় স্বপ্ন, এক মস্ত বড় অধ্যায়। জীবনে সেই মস্ত বড় অধ্যায়কে আপনার আর আপনার বাবার কথা আমি খেলায় পরিণত করে ফেলেছি, সিঁদুর খেলায়। আর এটাকে আপনি বিয়ে বলছেন? না দেবেন বাবু, এটা আমার কাছে এক বিবাহিত বউ হয়ে বাঁচার চাকরি মাত্র। সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার ভাইকে আমাদের কোম্পানিতে চাকরি পাইয়ে দিয়েছে কেন? এই আপনার নিঃস্বার্থ দান। কাকে দান করে দেবেন বাবু? তবে হ্যাঁ, যদি সত্যি বলতে হয় তাহলে আমি দান করেছি নিজের জীবনকে এক অসহায় পিতাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে তার পুত্রের কাছে। আমি আমার রক্ত দিয়ে শ্রম দিয়ে স্বপ্নকে নিজের ভাইকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করেছি। আমি জানি আমার ভাই অযোগ্য, আসলে দোষটা আপনার নয়, দোষটা আমাদের দেশের মানুষের মানসিকতা। আসলে তারা এটাই মনে করে যে নেতার ছেলে শুধু নেতাই হোক, ব্যবসাদারের ছেলে শুধু ব্যবসাদারই হোক, অভিনেতার ছেলে শুধু অভিনেতাই হোক। ভারতের সমস্ত গ্রাম বাংলা চাষিদের ছেলে চাষি হতে বাধ্য হবে কেন? কেন দেবনাথ বাবু কেন? স্বপ্নকে সফল করবার অধিকার যদি শুধু বড় লোকেদেরই থাকতো তাহলে দেশে এপিজে আব্দুল কালাম, দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতির জন্ম কোনোদিন হতো না। আপনি কি জানেন আপনার ওই ভাই আমাদের কোম্পানির কি ক্ষতি করেছে? আমি শুধু এইটুকু জানি আমার ভাই কোনোদিন কারো ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে মিথ্যে বলছি? না, বিগত 10 বছর ধরে আপনার চোখে কালো কাপড় পরিয়ে যেভাবে অন্ধ করে রাখা হয়েছে এটা তারই পরিণাম। মানে বিগত 10 বছর ধরে আপনাদের কোম্পানিকে সর্বনাশ করে চলেছে সে আপনাদের বিশ্বস্ত লোক ওই নটরাজ নাথ। মিথ্যে বলছেন আপনি। আপনি আপনার নিজের ভাইয়ের দোষ টাকার জন্য নটরাজ নামে মিথ্যে অভিযোগ আনছেন। নটরাজ এমন কাজ কিছুতেই করতে পারে না। কি করতে পারে না পারে তার সব প্রমাণই আমার কাছে আছে। আমি জানি সেসব দেখে আপনি বিশ্বাস করবেন না, কারণ নটরাজ নাথ আপনার চোখে এক অন্ধবিশ্বাসের চশমা পরিয়ে রেখেছে। আমরা কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি নিজের মানুষকে অবিশ্বাস করে অন্য মানুষকে বিশ্বাস করার অভ্যাসটা আপনার অনেক দিনের। নাহলে রূপকথা ম্যাডামের নির্দেশ হয়ে যাওয়ার ঘটনা নিজের বাবাকে কোনোদিন আসামি কাঠ গোড়ায় দাঁড় করাতে পারতেন না। যারা জানেন না সেখানে কথা বলবেন না। না জেনে না বুঝে আমি কোনো কথা বলি না দেবরাজ বাবু। আচ্ছা, আপনি কোম্পানিতে রোজ যান, এটা কি সত্যি নটরাজ না চায়? বুকে হাতে বলুন তো। না চায় না, কারণ ও জানে আপনি কোম্পানিতে রোজ গেলে ও যে অন্ধকারের সাম্রাজ্য তৈরি করেছে তা নিমেষেই শেষ হয়ে যাবে। তাই ওদিকে যারা যারা ওর পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাদের সবাইকে শেষ করে দিয়েছে। আপনার জ্বলন্ত প্রমাণ ওই আনোয়ার আলীর খুন। আনোয়ার আলীকে নটরাজ মেরেছে? শুধু আনোয়ার আলী খুন নয়, আপনাদের কোম্পানির সমস্ত বিশ্বস্ত মানুষ যারা রয়্যাল স্টিল ফ্যাক্টরিতে কাজ করতো একটু ভালো করে ভেবে দেখুন, তারা কেউ ওই কোম্পানিতে নেই। আচ্ছা আচ্ছা, আপনি কোম্পানিতে রোজ যান এই কথাটা আপনাকে কে বলেছিল দেবরাজ বাবু? রূপকথাই বলেছিল। মা মারা যাওয়ার পর আমি যখন অসহায় হয়ে দিগ্ভ্রান্ত হয়ে পড়ি তখন রূপকথায় এমন বলেছিল আমি রোজ কোম্পানিতে যাই, বাবাকে সাহায্য করি, কোম্পানির সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিই। রূপকথা ম্যাডামের এই যাওয়ার ব্যাপারটা কে কে জানতো? আমি, বাবা, কালী কাকা আর নটরাজ না। শুনতে হয়তো আপনার খারাপ লাগবে দিব্রাজ বাবু, তবে আমার অনুমান যদি ভুল না হয় তাহলে এখনো খোঁজ করলে আপনাদের কোম্পানি জঙ্গলে পেছনে মাটিতে ওই আনোয়ারের মতো রূপকথা ম্যাডামের অস্তিত্বটাও পাওয়া যেতে পারে। এ কিছুতে হতে পারে না, এ কিছুতে হতে পারে। আমি চাই না এটা হোক, তবে আমার মন বলছে এটা সত্যি, কারণ নটরাজ নাথের পথের কাটা আপনি ছিলেন না, ছিলেন রূপকথা ম্যাডাম। আমার মনে হয় ও নটরাজ নাথের সমস্ত প্ল্যান জানতে পেরে গেছিল, আর সেটা যাতে ম্যাডাম আপনার কাছে না বলতে পারে তাই নটরাজ নাথ ওনাকে। অসম্ভব, রূপকথা আমাকে ছেড়ে কিছুতে যেতে পারে না, কিছুতে হতে পারে না। আমার ইঞ্জেকশনটা ওই ইঞ্জেকশন আমি আপনাকে কিছুতেই দিতে দেবো না যতক্ষণ এই ওষুধের রিপোর্ট আমার হাতে আসে। আপনি শান্ত হন দেবরাজ বাবু, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। কি করি আমি এখন? এত রাতে বাবা বা কালী কাকা কাউকে তো রাখতে পারবো না। আমার দিকে তাকান দেবরাজ বাবু, আমার দিকে তাকান। রূপকথা এসেছো দেবরাজ বাবু, জানো সবাই বলছে তুমি নাকি আর নেই। আচ্ছা আমি কি করে মেনে নিই বলতো যে তুমি নেই? এই তো তুমি আমার পাশে বসে আছো, তা আমাকে মেনে নিতে হবে যে তুমি আর নেই। দেবরাজ বাবু, আমি অভিমান করেছো, আমার উপর অভিমান করেছো। কেন সেদিন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলাম না, তার জন্য অভিমান করেছো? দেবরাজ বাবু, আপনি ভালোবাসি, ভালোবাসি রূপকথা, আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দাও? কথা আমাকে সেটা কোথাও যাবেন। দেবরাজ বাবু, আপনি ভুল করছেন, আমি আপনার রূপকথা নই, ছাড়ুন আমাকে। শুধু আমার রূপকথা, তুমি শুধু আমার। ও বৌমা, দেবরাজ কি ঘরে এলো? বৌমা,
দেবরাজ রায় প্রতিদিন ফ্যাক্টরিতে এসে আমার কাজকর্ম দেখতে শুরু করে তাহলে সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আর সেই ব্যবস্থা করার জন্যই তো আমি আমার হাতটা আপনার হাতের সাথে মিলিয়েছি নটরাজবাবু। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মতে আপনার উপর এখন রাহু দৃষ্টি চলছে। সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, তাহলে দেবরাজ রায় প্রতিদিন ফ্যাক্টরিতে এসে আমার কাজকর্ম খুঁটিয়ে দেখতো না। ওই দেবরাজ রায়ের পেছনে যে মাথাটা কাজ করছে তাকে যাকে থামাতে হবে নটরাজবাবু। তুমি কি রূপকথার কথা বলছো? ঠিক করেছে, আপনার সমস্ত কাজের ঝাঁপি বন্ধ করার জন্য ওই একটি মেয়ে যথেষ্ট। ওই রূপকথার বড্ড বার বেড়েছে। ওর সব চালকে বেচাল করে বাজি বাদ করার সময় আমার এসে গেছে। আমার সর্বনাশে চাইবে, তার সর্বনাশ হবেই হবে। কিন্তু আমার রূপকথা যেন কোনো ক্ষতি না হয় নটরাজবাবু। ভুলে যাবেন না ও আমার বাবু স্ত্রী, তাই ওকে পাওয়ার জন্যই কিন্তু আমি আমার হাতটা আপনার হাতের সাথে মিলিয়ে ওই দেবরাজ রায়ের সমস্ত সম্পত্তিকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমি রাজি হয়েছি। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি দেবরাজ রায়ের ক্ষতি চান কেন? কারণ আমার জীবনে সবটা কেড়ে নিয়ে যে সুখের সিংহাসনে বসে সমস্তটা ভোগ করছে তার নাম মিস্টার দেবরাজ রায়। মানে রায় কোম্পানিতে দেবরাজ রায়ের যতটা অধিকার, ঠিক ততটা অধিকার থাকার কথা ছিল আমার। কারণ কারণ ওই ঋষিরাজ রায়ের এক অবৈধ সন্তান আমি 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 রাজপরিবারের নাম অনুসারে আমার মা আমার নাম রেখেছিল নটরাজ। কিন্তু অবৈধ সম্পর্কের কারণে আমার মাকে অস্বীকার করেছিল ওই ঋষিরাজ রায়। লজ্জায় ঘৃণায় অপমানে আমি আমি তার গর্ভধারিণী মাকে আমার চোখের সামনে তীরে তীরে মূর্তি দেখেছি। তারপর একদিন মাকে চির শান্তি দেবার জন্য মায়ের মুখের ওপর বালিশ চাপা দিয়ে নিজের মাকে খুন করি আমি। আচ্ছা সেদিন মায়ের মৃতদেহ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই ঋষিরাজ রায়ের সমস্ত কিছুকে নিজের হাতে শেষ করবো আমি। ওই নটরাজ রায় আমার এক চলে সব উপকার। আর তাই সেদিন থেকে আপনি ছক কষতে শুরু করে দিলেন। প্রথমে ভালো কাজ দেখে ভরসা অর্জন করলেন ওই দেবরাজ রায়, তারপরে একে একে খুন করলেন ওই দেবরাজ রায়ের সবচেয়ে কাছের দুজন মানুষকে। এক হলো তার মা আর দ্বিতীয় হলো তার ভালোবাসা। কি তাই তো? ঠিক তাই। যে মহিলার জন্য আমার মা সারা জীবন স্ত্রীর স্বীকৃতি পায়নি, এক কুমারী মা হয়ে সমাজের শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তাকে তো তার পাপের ফল পেতেই হবে, তাই না? তাই দেবরাজ রায়কে সরিয়ে রায় কোম্পানিকে পপের অতুর ঘরে পরিণত করে একে একে সমস্ত মুনাফা ভোগ করে যখন এই ফ্যাক্টরিকে দুর্নীতিগ্রস্ত করে তুলতে চেয়েছিলাম, ঠিক সেই সময় দেবরাজ রায়কে কোম্পানিতে পাঠিয়ে আমার কাজের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিচ্ছিল ওই রূপকথা। আর তাই তাকে খুন করে ওই কোম্পানির পেছনে জঙ্গলের মাটিতে পুঁতে ফেলেছিলেন আপনি, তাই না? কত লাশ পেরিয়ে আছে আমি জায়গায় পৌঁছেছি তা তুমি কল্পনা করতে পারবে না ভোলা। কুকুরগুলো যদি আনোয়ারের লাশটাকে মাটির উপরে না তুলে আনতো তাহলে আমার কবর খানার হদিস কেউ কোনোদিন খুঁজে পেত না। কিন্তু আমার মন বলছে ওই রূপকথা যখন এর হদিস একবার পেয়েছে তখন মাটির তলা থেকে প্রত্যেকটা কঙ্কালকে টেনে বার করবে ওই দেবরাজ রায়কে দিয়ে। সেটা করবার আগে ওদের জীবনে আমি ঝড় তুলে দেবো, ঝড়। আর সেটা শুরু হবে আজ থেকে, আর সেই ঝড় ভেঙে চুরমার করে দেবে ব্যানার্জি রায় পরিবারের সমগ্র মানসিক শক্তিকে। তাণ্ডব শুরু হবে ভোলা, তাণ্ডব যা কোনোদিন কল্পনা করতে পারিনি দেবরাজ আর রূপকথা। আর সেই ঝড়ে তাণ্ডবে আমি হবো আপনার সারথি, তারপর দুজন মিলে শুধু উপভোগ করবো ধ্বংস ধ্বংস ধ্বংস। সাবধান দেবরাজ আর রূপকথা, ঝড় আসছে। আজ অনেকদিন বাদে আমাদের ব্যানার্জি বাড়িতে এক আনন্দের জন্ম আসতে চলেছে। কারণ আমার প্রিয় দাদার জন্মদিন, আর সেই জন্মদিনকে আরো রঙিন করে তুলতে আমি এসে গেছি। তাহলে শুরু হয়ে যাক জন্মদিনের অনুষ্ঠান। নিশ্চয়ই নিশ্চয়ই। লা 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 আরে হয়েছে হয়েছে, এবার তোরা থাম দেখি। জন্মদিনে সারাদিন তো বাইরে বাইরে কাটালি, সকালে একটু পায়েস করে খাওয়াবো সে সুযোগও দিলি না। নে এবার হাগর দেখি পায়েসটা খেয়ে নে। তুমি তো জানো মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না। আর ডাক্তাররা কি বলে শোনোনি, এই মিষ্টি হচ্ছে সব রোগের উৎস। সে কি তাই বলে সুমদিনে একটু পায়েস খাবি না? এখন আর পায়েস খেয়ে জন্মদিন সেলিব্রেট করো না মাসিমা। তাহলে এখন জন্মদিনে সবাই কি করে? কলেজে পরিসরে একটু জানিস না? দাঁড়া দেখা। এই দাবি মতই
হচ্ছে এখন স্ট্যাটাস মেইনটেইনের জন্য শুভদিন পালনের ক্ষেত্রে একদম যথাযথ। সে কি রে রাহুল, তোরা এখন মদ খাবি? মা তুমি এসব বুঝবে না, সোসাইটিতে কদর বাড়াতে হলে এটাই হচ্ছে এখন একমাত্র পথ। আরে তো যে সে মদ নয় মাসিমা, অনেক দামি মদ, তাই বলে তোরা এই বাড়িতে মদ খাবি? কিন্তু এই বাড়িতে তো এর আগে কেউ কোনোদিন মদ খায়নি দাদা। এর আগে এই বাড়িতে এত টাকা রোজগার করেছে কে যে এত দামি মদ খাবে? ঠিকই তো, সুরা হচ্ছে মা কালীর প্রসাদ, একে অভক্তি করতে নেই, তাই তো আমি সবকিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই বলা, তুই এদের মদত দিচ্ছিস? মদত দিচ্ছি কি সাদের দিদি, উপায় নেই, রাহুল ভাগ্যকে হাতে রাখতে হলে তুইও চুপ করে থাক। কইবে এসো, এবার শুরু করা যাক। একটু বিবেকে বাঁধো না। আর যে বোনকে আমরা সারা জীবন সুখে রাখার প্রতিজ্ঞা করেছিলাম, সামান্য কিছু মদের জন্য তার গায়ে হাত তুলতে তোমার হাতটা একটু কাঁপো না ভাই? না, কাঁপছে না, কারণ ওর বোঝা উচিত রোজগার করে কোনো জিনিস কেনার মূল্যটা কি হয়, কারণ অর্থই হচ্ছে জীবনে একমাত্র মূলধন। আমার কাছে যে অর্থের চেয়ে নিজের মানুষদের মূল্য অনেক বেশি রাহুল। তোমার কথা এখানে আসছে কোথা থেকে রূপকথা দিয়ে? এখানে তো আপন ভাই বোনের ঠিকার ব্যাপার, তুমি অযথার মধ্যে নাক গলাতে চাইছো কেন? ওরা আমার আপন নয়, এটা রাহুল মনে করলেও আমি তা মনে করি না। যদিও আমরা এক মায়ের সন্তান নয়, কিন্তু আমাদের পিতৃ পরিচয়টা এক, তাই কথা বলার অধিকার আমার অন্তত আছে। তুমি কে বলো? ও আবার হবু স্ত্রী। শেষমেশ তোকে বিয়েটা করবে তো ভাই? আচ্ছা, প্রত্যেকবার এই অশান্তিটা না করলে নয়, কেন এসেছিস আজ? প্রতি বছরের দিনটাতে আমাকে না পেলে আমার ভাইটার খুব কষ্ট হতো না, তাই তো অফিসে বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আসতাম। আমি কষ্ট হলেও একটা জামা কিনে আনতাম ভাইটা জন্মদিনে, কারণ কারণ নতুন জামা পরা এবারই জন্মদিনের রেওয়াজ। তারপরে একসাথে বসে বাবার গাওয়া রবীন্দ্রসঙ্গীত, তোমার হাতে বানানো পায়েস। আমি জানি আমার ভাই আর আমার জন্য অপেক্ষা করে না, হয়তো তোমার হাতে পায়েসও আমার কপালে জুটবে না, তাহলে ওই দিনটাকে আমি কি করে ভুলি বলো মা? তোর জন্য একটা জামা এনেছিলাম রাহুল, ভালো লাগলে পারিস। রাহুল ব্যানার্জি এখন কোনো ফুটপাতে জামা পরে না রূপপথ ব্যানার্জি, তার চেয়ে বরং রাস্তার কোনো ভিখিরিকে জামাটা দিয়ে দিস। এটা তুই ঠিক করলি না দাদা। দিদি কত কষ্ট করে এবছর তোর জন্য জামা নিয়ে এলো, আর সেটা তুই ফেলে দিলি। তাহলে এবার বুঝলি তো কষ্ট করে নিয়ে আসা জিনিস ফেলে দিলে কতটা গায়ে লাগে, আর চটটা তোকে আমি সেই জন্য মেরেছি। গায়ে লাগে বুঝি? বেশ, আমারও গায়ে লেগেছে, তাই আমার হাতের কষ্টের ছাপটা তোর এই সুন্দর গালে আজ সাটিয়ে দিলাম। তোকে আমি মানিনি রাহুল, এ জোর আমি মেরেছি তোকে দিয়ে আমার শিক্ষার গালে। যে শিক্ষা তোকে মদ খেতে শিখেছে, যে শিক্ষা তোর চোখে অহংকারে কারো কাপড় পরিয়ে দিয়েছে, যে শিক্ষা তোকে তোর বোনের গায়ে হাত তুলতে শিখেছে, যে শিক্ষা তোকে তোর সংস্কৃতিকে ভুলিয়ে শুভ দিনে পায়েসের বদলে মদ খেতে শিখেছে। তাহলে তো সেই চোটটা অনেকদিন আগে তোমার গালে মারা উচিত ছিল রূপকথা। কারণ যে শিক্ষার বড়াই করে তুমি এত বড় বড় কথা বলছো, সেই শিক্ষাকে তোমাকে বউ সাজার অভিনয় করে অর্থ উপার্জন করতে শেখা। চিৎকার করে সত্যকে চাপাতে যায় না রূপকথা। যে শিক্ষা তোমাকে নোংরা করতে শেখায়, সেই শিক্ষা নিয়ে এত বড় বড় কথা বলো কি করে? আমায় শুধু তুমি কি বলছো? আমি যে কি বলছি সেটা তুমি তোমার দিদিকে ভালো করে জিজ্ঞাসা করো ভাবলে। আমার যেতে তো বলছে রাহুল, তোমার এই দিদি সতী সাবিত্রী মুখোশ পরে ঘুরে বেড়ানো একটা নষ্টা মেয়ে। ওর সামনে কথা বলেন না। মুখ তো আমরা এতদিন সামনে ছিলাম রূপকথা, কিন্তু এবার যেটা পারলাম না, অস্বীকার করতে পারো। অর্থের বিনিময়ে তুমি তোমার সম্মানকে বিক্রি করছো ওই নিশিরাজের একমাত্র ছেলে দেবরাজের কাছে। রূপকথা, ভোলা যা বলছে সব কি সত্যি? মা তুমি বিশ্বাস করো? একদম চুপ। ওই নামে তুই আমায় কোনোদিনও ডাকবি না। তোর মুখে ওই নাম শুনতে আমার ঘেন্না করছে। অনেক পুণ্য করেছিলাম বোধহয় যে তোর মতো সন্তান আমি আমার পেটে ধরিনি। এটা তুই কি করলি দিদি? আমাদের বাড়ির সব সম্মান তুই ধুলোয় মিশে দিলি। খুব তো বড় বড় কথা বলতিস, তো কোথায় গেল তোর সেই বড় বড় কথা? আরে তোর থেকে ওই রাস্তায় দাঁড়ানো মেরে তো অনেক ভালো, তারা শরীর বিক্রি করে অর্থের বিনিময়, সম্মান নয়। চলে আসে রাহুল, এই একই ছাদে তোলায় এইরকম মানুষের স্বামী দাঁড়াতে আমার ঘেন্না হচ্ছে। ঠিক হ্যাঁ চলো। আর হ্যাঁ, এরপর তোর ওই অপবিত্র মুখটা নিয়ে কোনোদিন এ বাড়িতে আসিস না। তোকে দিদি
এটাই মোক্ষম সময়। যা নরম মাটিতে কোদালটা চালিয়ে দি। এই সুযোগ একবার চলে গেলে তুই হাজার চেষ্টা করলে তো নিজের সন্তানদের এই ব্যানার্জি বাড়ির পুরো সম্পত্তিটা ভোগ করাতে পারবি না। ওই অর্ধেক জমি নিয়েই তোকে ক্ষান্ত থাকতে হবে। কিন্তু এখন আমি দলিল পাবো কোথা থেকে? তোর ভাই থাকতে সে চিন্তা কি করিস না দিদি। এই দেখ আমি আগে থেকে সব ব্যবস্থা করেই এনেছি, কারণ আমি তো জানতাম যতই হোক রাহুল বাগনের জন্মদিনের রূপকথা তো আসবে। যা এবার শুরু করে দে তোর খেলা। রূপকথা আমি চাই না আমার স্বামীর ভিড়েতে তোর কোনো চিহ্ন থাকুক, তাই আমি ঠিক করেছি হয় তুই এ বাড়িতে থাকবি, না হয় আমরা। না না, তোমরা কোথায় যাবে? আমার না হয় যাওয়ার অনেক বাড়ি আছে। এই অসম্মানের ব্যবসায় আমার মাথা গোজার ঠাঁইটুকু হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোমরা না চাইলে এ মুখ আমি দেখাবো না। কিন্তু তোর নাম যে জড়িয়ে থাকবে বাড়ির সাথে, তার কি হবে? আমার বাসস্থানে তোর কোনো ছায়া আমি রাখতে চাই না। বেশ, তাহলে তুমি বলে দাও কি করতে হবে আমার। ওই দলিল একটা সই করতে হবে, আর ভুলে যেতে হবে তোর কোনো বাড়ি বা পরিবার কোনোদিন কোথাও ছিল। যদি সই করে দিস তো ভালো, তা না হলে কালই রূপসা রাহুলকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। কারণ আমার ছেলে মেয়েদের গায়ে কোনো অশুভ নামের ছোঁয়া আমি লাগতে দিতে চাই না। বেশ, তাহলে দাও, কোথায় সই করতে হবে বলো। এই তো এইখানে একটা, আর এইখানে একটা। এটা ধরো 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 ধরো, আর এই নাও কলম। জীবনের অন্তিম প্রতিদান দিলাম তোমায়, শুধু একটা অনুরোধ, এই বাড়িটা তোমরা ভাঙতে দিও না। দূর থেকে হলেও সারা জীবন তোমাদের খুশিতে দেখতে চাই আমি। শুধু এই অনুরোধটুকু আমার রেখো। চলে আয় ভোলা। যাওয়ার আগে শেষবারের মতো একবার আমায় মা বলে ডাকতে দেবে, একবার। আর তো কোনোদিন ওই শব্দটা মুখে আনতে পারবো না। শেষবারের মতো একবার আমায় মা বলে ডাকতে দাও। চলে আয় ভোলা। গেল চলে